মার্থা হঠাৎ শিপটন অ্যাবের পাবের দিকে গাড়ি ঘুরিয়ে দিল। ওই জায়গাটাই নিভৃতে বসে চিঠিগুলো পড়ার বেস্ট জায়গা। আজকে পাবে ভিড় একদমই নেই। বিরূপ আবহাওয়ায় পাবে যে কজন লোক ছিল তারা সবাই কেটে পড়েছে। পাবে ঢুকে কোণের দিকে একটা চেয়ার দখল করে বসল সে। ওয়েটারকে ডেকে স্যান্ডউইচ আর এক মগ কফির অর্ডার দিয়ে সে হ্যান্ডব্যাগ খুলে একে একে বের করে পুরনো চিঠিগুলো। মাথার মধ্যে হাজারো চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে তার। হেনরিকে কি সত্যি ম্যারিয়ান মেরেছিল? সে রাতে ম্যারিয়ান যখন হেনরির ওপর খড়গহস্ত হয়ে উঠেছিল আর লিলি তাকে দেখেছিল, সে ঘর থেকে বেরিয়ে এলো হাতে একটা বালিশ নিয়ে। সম্ভবত সে হেনরিকে তখন বালিশ চাপা দিয়ে মারছিল। পরে লিলি ঘরে ঢুকে দেখেছিল হেনরি অচেতন হয়ে পড়ে আছে সোফায়। এখন প্রশ্ন, হেনরি কি সেই সময়ই মারা গিয়েছিল নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল? যদি অজ্ঞান হয়ে গিয়ে থাকে আর ওদিকে লিলিকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর ম্যারিয়ান একা বাড়িতে কি করেছিল হেনরিকে? সে কি হেনরিকে ওই অচেতন অবস্থাতেই দেওয়ালের ভেতর গুম করে দিয়েছিল? পরে হেনরি দম বন্ধ হয়ে মারা গিয়েছিল দেওয়ালের ভেতর। এই রকম ব্যাপারটা হয়েছিল কি? হ্যাঁ, এরকমই সম্ভবত হয়েছিল। কারণ গ্যাব্রিয়েল যখন ওই ঘরে গিয়ে স্পিরিটের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছিল তখন সে হেনরির কাছ থেকে এই তথ্যগুলোই পেয়েছিল। হঠাৎ অন্ধকারে জেগে উঠে বসেছিল সে। চারিদিক বদ্ধ, দম বন্ধ হয়ে আসতে লাগলো তার। ক্ষুধা তৃষ্ণা মিলিয়ে ছাতি ফাটার উপক্রম হলো তার। এক ফোঁটা বাতাসের জন্য হাহাকার করতে লাগলো সে, কিন্তু কোথাও থেকে বেরোবার একটুকু পথও পেল না। এই কথাই তো গ্যাব্রিয়েল তাকে সেদিন শুনিয়েছিল। এর অর্থ হেনরিকে সত্যি সত্যি জীবন্ত অবস্থাতেই গুম করা হয়েছিল। চোখ ফেটে জল গড়িয়ে পড়ল মার্থার। হেনরি সেই সময়কার অসহায় অবস্থার কথা ভেবে। হেনরি এখনো তাহলে ওই ফায়ার প্লেসের দেওয়ালের ভেতরেই রয়েছে। কিন্তু কি ধরনের মহিলা ছিল এই ম্যারিয়ান? একটা ছোট্ট শিশুকে ওইভাবে মারতে এতটুকু হাত কাঁপেনি ওর? তার কুকর্মের প্রমাণ যাতে কেউ না পায় তার জন্য দেওয়ালে গুম করে দিয়েছিল বাচ্চাটাকে। নিজের বোনকেও ঠেলে ফেলে দিয়েছিল সিঁড়ি দিয়ে। কিভাবে করতে পারলো এসব? তারপর নির্বিকারভাবে চলে গিয়েছিল লন্ডনে। কিন্তু নিজেও আর বাঁচল কই? 3 দিনের মাথায় তো নিজেও মারা গেল। মার্থা দেখলো ওই ক্যাফেটা মোটেও কোনো নিভৃত জায়গা নয়। এখানে আজ কাস্টমার নেই তো কি, বার বয়গুলো কৌতূহলী নজরে তার হাতের চিঠিগুলোর দিকে তাকিয়ে আছে। না, এখানেও পড়া যাবে না, তাকে অন্য জায়গায় যেতে হবে, নিরালা নিভৃত কোনো জায়গা। কিন্তু তার আগে সেখানে খেয়ে নেবে কিছু। স্যান্ডউইচ আর কফির সহযোগে দুপুরের লাঞ্চ সেরে সে বেরিয়ে পড়ল আবার। কোথায় যাওয়া যেতে পারে? মনে করতে করতে হঠাৎই ওর মনে পড়ল সমাধিভূমির কথা। হ্যাঁ, এখানে একটা লোকাল সমাধি ক্ষেত্র আছে। ওই জায়গাটাই নিরালায় বসে চিঠিগুলো পড়ার বেস্ট জায়গা হতে পারে। রাস্তা ক্রস করে মার্থা উল্টো দিকে রাস্তায় চলে এলো। তারপর সমাধিক্ষেত্রের দিক নির্দেশক সাইনবোর্ড ফলো করতে করতে সে চলে এলো সমাধিভূমির প্রধান ফটকের কাছে। এখন দুপুরবেলা, তাই আকাশ মেঘাচ্ছন্ন, কাজেই লোকজন একেবারেই নেই এদিকটায়। মার্থা পায়ে পায়ে ভেতরে ঢুকে পড়ল। একটা বড় ওক গাছের তলায় বসে হ্যান্ডব্যাগ থেকে চিঠিগুলো একে একে বের করল। তারপর তারিখ অনুযায়ী প্রথম থেকে চিঠিগুলো খুঁটিয়ে পড়তে শুরু করল। প্রথম চিঠিটা লেখা শুরু হয়েছিল 1953 সালের 1 জানুয়ারি থেকে। প্রায় সবগুলো চিঠি ক্যারোলিনকে উদ্দেশ্য করে লেখা। মাঝে একটা দুটো চিঠি লেখা সেন্ট অ্যাগনেস সম্বোধন করে। ঘাসের ওপর নিজেকে যতটা সম্ভব গুছিয়ে বসল মার্থা। তারপর পড়তে শুরু করলো পুরনো চিঠিগুলো।
1957 সালের 15ই মার্চ শিপটন অ্যাবের ইরি ফার্ম থেকে লিল ফ্লিন চিঠি লিখেছিল তার একসময়ের বান্ধবী ক্যারোলিনকে। ডিয়ার ক্যারোলিন, তোমাকে শেষ চিঠিটা লেখার পর 1 মাস কেটে গিয়েছে। আজ আবার চিঠি লিখতে বসেছি, কিন্তু হাত এত কাঁপছে যে কি বলবো। আমার জন্য ভালো এবং খারাপ দু রকমেরই খবর আছে। প্রথমে খারাপটাই বলি। এতদিন মনে মনে যে আশঙ্কা পোষণ করছিলাম যে অ্যালবি একদিন ঠিক হেনরির ব্যাপারে জেনে যাবে, ঠিক সেটাই হয়েছে। সে হেনরির ব্যাপারে সব কিছু জানতে পেরে গেছে এবং ম্যারিয়ানের সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দিয়েছে। ম্যারিয়ানের ব্যাপারে তোমাকে এতদিন সব কিছুই জানিয়েছি। ও যে এতে খাপ্পা হয়ে উঠবে তাও আমার অজানা নয়। হেনরির ব্যাপারে অ্যালবির এই সব কিছু জেনে যাওয়া, এটা ঘটেছিল গত রোববারে। সেদিন অ্যালবি এসেছিল আমাদের কটেজে আমাদের সঙ্গে গল্প করতে। গল্প হচ্ছিল আমার সাথে। অ্যালবি আমায় রিকোয়েস্ট করেছিল বিয়ের দিন যেন আমি নিতকনে হই। সব পরিবারের সব বিয়েতেই পাত্রীর বোন বা ঘনিষ্ঠ বান্ধবীরা নিতকনে হয়, এটাই প্রচলিত নিয়ম। তাই আমাকেও রিকোয়েস্ট করেছিল নিতকনে হওয়ার। এদিকে অ্যালবি আসার আগে থেকেই ম্যারিয়ান প্রায় ক্রোধান্ধ হয়ে উঠেছিল। সেদিন সারাদিন হেনরির ওপর যথেচ্ছ চিৎকার চেঁচামেচি করছিল। ওর ভয় হেনরি যদি কোনোভাবে তার হবু বরের সামনে বেরিয়ে আসে তাহলে কেলেঙ্কারির আর শেষ থাকবে না। অ্যালবি নিশ্চয়ই বাচ্চাটার ব্যাপারে কৌতূহলী হয়ে উঠবে এবং 2-2 4 করে ব্যাপারটা ধরেই ফেলবে শেষমেশ। ওর মনের ভয় এমন পর্যায়ে পৌঁছল যে আমাকে কড়া করে শুনিয়ে দিল যে হেনরির উপস্থিতি যদি কোনোভাবে অ্যালবি জানতে পেরে যায় তাহলে আজকেই হেনরির জীবনের শেষ দিন হবে। ম্যারিয়ানের ভয় হেনরির এখন 4 বছর বয়স। সে নিতান্ত দোলনায় শুয়ে থাকা অসহায় শিশু নয় এখন। সে চুপ করে কোথাও বসে থাকারও নয়। দামাল বয়স এখন যদি কোনোভাবে অ্যালবির সামনে বেরিয়ে আসে তখন। ভয়াবহ সেই রবিবারটা সকাল থেকেই চমৎকার একটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল। আমি হেনরির জন্য কিচেনে স্যান্ডউইচ আর ফ্রুট কেক বানাচ্ছিলাম। এই দুটোই হেনরির খুব প্রিয়। অ্যালবি এসেছিল ঠিক দুপুর 3টের সময়। নিজেই মোটর চালিয়ে এসেছিল, হাতে একগোছা সুগন্ধি ফুলের বোকে নিয়ে। ওকে আসতে দেখে ম্যারিয়ানের উত্তেজনা আরো বেড়ে গেল। খাঁচাবন্দি বাঘের মতো গজরাতে লাগলো। গরম উনুনের ওপর তাওয়ায় পড়া বেড়ালের মতো ছোটাছুটি করতে লাগলো। কোথায় পড়ে কোথায় মরে খেয়াল নেই ওর। আমি হেনরিকে তাড়াতাড়ি দোতলার একটা বেডরুমে নিয়ে গিয়ে লুকিয়ে রাখলাম আর বললাম শান্ত হয়ে চুপচাপ বসে থাকতে। আমি অ্যালবিকে চা আর গরম স্যান্ডউইচ পরিবেশন করছিলাম আর তার সাথে সৌজন্যতা সূচক কুশল বিনিময় করছিলাম। আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। সিঁড়ির ওপর থেকে একটা কিছুর ভয়াবহ পতনের শব্দ আর সেই সঙ্গে হেনরির মর্মন্তুদ আর্তনাদ কানে এলো আমার। মনে হলো কোনো ভারী কিছু হেনরির ওপর পড়েছে আর তাতেই ও অমন আর্তনাদ করে উঠেছে। আমি সব ভুলে দৌড়ে গেলাম ওপরের ঘরে। অ্যালবিও কৌতূহলী হয়ে ছুটে এলো আমার সাথে উপরে। ঘরে ঢুকে দেখি আমাদের স্বর্গীয়া মায়ের যে বিশাল ফটোটা দেওয়ালে ঝোলানো ছিল, যে কোনো কারণেই হোক সেটা দেওয়ালের হুক থেকে খুলে গিয়ে ভেঙে পড়েছে হেনরির হাতের ওপর। হেনরি সম্ভবত ঘরের বন্ধ জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছিল আর ছবিটা ঝুলছিল জানলার ওপরের দেওয়ালে। আর তখনই হেনরির হাতের ওপর ভেঙে পড়ে ছবিটা। আর তখনই ঘটল সেই দুর্ঘটনাটা। আমি আর অ্যালবি ছুটে এসেছি দোতলায়। নিচ থেকে ম্যারিয়ান উন্মাদের মতো গলা ফাটিয়ে বলে চলেছে, নেমে এসো, নেমে এসো, ওখানে কিচ্ছু দেখবার নেই। কিন্তু অ্যালবি তার কথায় ভ্রুক্ষেপ না করে উঠে এসেছিল আমার পিছু পিছু।
তুমি চিন্তা করতে পারবে না ক্যারোলিন, ওই রক্তাক্ত অসহায় শিশুটাকে দেখে কিরকম ব্যাকুল হয়ে উঠেছিল এলভি। যেন ভারী ছবিটা হেনরির ওপর পড়েনি, যেন পড়েছে ওরই ওপর। হেনরির যন্ত্রণা যেন নিজে অনুভব করছে। সব ভুলে চিৎকার করে আমায় বলেছিল, জলদি একে ডাক্তারের কাছে নিয়ে চলো, মনে হচ্ছে কাঁচ ভেঙে ওর হাতে ঢুকে গেছে, খুব ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিয়ে চলো। আমার অবস্থাও ততই বছর। ভয় হলো হেনরি বোধহয় মারাই গেল। ওকে সামলাতে সামলাতেও পরিস্থিতিটা সামলাবার জন্য আমি এলভিকে কথায় কথায় শোনাতে লাগলাম, হেনরি আমার ছেলে। ভাবলাম বোধহয় এলভি আমার কথা বিশ্বাস করবে, কিন্তু আমার প্রচেষ্টা বিফলে গেল। সে হঠাৎ ঘুরে তাকালো ম্যারিয়ানের দিকে, মুখে কিরকম একটা দুর্বোধ্য ব্যঙ্গাত্মক হাসি। ম্যারিয়ানকে লক্ষ্য করে সে স্পষ্ট ভাষায় বলল, অনেক দিন ধরেই আমি কিছু কিছু কথা তোমার ব্যাপারে শুনে আসছিলাম, যে আমার এই বাগদত্তাটির নাকি একটি সন্তান আছে, এবং যে সন্তান তার গর্ভে এসেছিল কুমারী অবস্থায়। ইতিপূর্বে তার কোনোদিন বিয়ে না হওয়া সত্ত্বেও সে সন্তান ধারণ করেছে গর্ভে, উচ্ছৃঙ্খলতার চরম নিদর্শন হিসেবে। আজ আমি স্বচক্ষে দেখলাম। এখন ভালোয় ভালোয় ইমানদারির সাথে আমার এনগেজমেন্টের আংটিটা ফেরত দাও আমায়। আমি তোমায় কোনোভাবেই বিয়ে করতে পারবো না। তোমার সঙ্গে আমার সম্পর্ক বরাবরের মতো শেষ। ম্যারিয়ান তবু কাতর অনুনয় করতে লাগলো, কিন্তু এলভি নাছোড়বান্দা। সে কড়া ভাষায় অথচ শান্ত কণ্ঠে তাকে ধমক দিয়ে বলল, তোমার সঙ্গে আমার বিয়ে কোনো অবস্থাতেই আর সম্ভব নয় ম্যারিয়ান। আজ আমি জানলাম তুমি শুধু নষ্টা নও, মিথ্যেবাদীও। তুমি প্রকৃতই এক দুশ্চরিত্রা। আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক চিরদিনের মতো ছিন্ন করলাম আমি। কথাগুলো দৃঢ় কণ্ঠে বলছিল বটে এলভি, কিন্তু ওকে খুবই হতোদ্যম দেখাচ্ছিল। সব হারালে মানুষ যেমন ভেঙে পড়ে, সেই রকম দেখাতে লাগলো ওকে। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে যেতে লাগলো। ম্যারিয়ান উন্মাদের মতো ওর পিছু পিছু নেমে যেতে লাগলো, আর বারবার বলতে লাগলো যে সে এসবের কিছুই জানে না। এলভি বৃথাই তাকে দোষারোপ করছে। সে কি বলছে ম্যারিয়াম তার বিন্দু বিসর্গও বুঝতে পারছে না। হেনরি তার বোন লিলির ছেলে। লিলি খুব খারাপ চরিত্রের মেয়ে ছিল। হেনরি তারই অতীতের কলঙ্কের ফল। এরকম আমার নামে নানা রকম নিন্দে করতে করতে ম্যারিয়ান এলভিকে অনুসরণ করে নেমে যেতে লাগলো, কিন্তু এলভি ওর কোনো কথায় কানই দিল না। আমি ওপরের ঘরে হেনরিকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম দৃশ্যটা। এলভি নেমে চলে যাচ্ছে, আর ম্যারিয়ান পাগলের মতো চিৎকার করতে করতে ওর পিছু পিছু চলেছে। একসময় এলভির গাড়ির ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ শুনতে পেলাম। ম্যারিয়ানের পাগলামি তখনও নাগাড়ে চলছে। এলভির গাড়ি ইরি ফার্মের চৌহদ্দি ছেড়ে বেরিয়ে গেল। চেঁচামেচি করতে করতে ম্যারিয়ান ওপরে উঠে আসতে লাগলো। আমাদের দিকে এমন হিংস্র দৃষ্টিতে তাকাতে লাগলো যেন আমাদের এখনই ছিঁড়ে খেয়ে ফেলবে। আমি দোতলার ঘরের দরজা বন্ধ করে দিতে যাচ্ছিলাম, কিন্তু পারলাম না। তার আগেই ঝড়ের বেগে ম্যারিয়ান এসে ঢুকে পড়ল ঘরে। আমাকে এলো পাথারি মারতে লাগলো। কোথা থেকে একটা শক্ত বাঁশের লাঠি জোগাড় করে এনে প্রথমে আমাকে, তারপর হেনরিকে নির্মমভাবে আঘাত করতে লাগলো। ওকে তখন মনে হচ্ছিল জলজ্যান্ত একটা হিংস্র নরমাংস বুভুক্ষু রাক্ষসী। সে কি উৎকট দানবী মূর্তি তার! আঘাতে হেনরি উচ্চৈঃস্বরে কাঁদতে লাগলো, আর বারবার আমাকে ছেড়ে দেবার জন্য ম্যারিয়ানের কাছে অনুনয় করতে লাগলো সে। কিন্তু ম্যারিয়ানকে তখন রোখে কে? আমার আর হেনরির শরীরে নানা জায়গায় বীভৎস ক্ষত তৈরি হয়ে গেল। 1 সপ্তাহ লেগেছিল আমাদের দেহের ব্যথা দূর হতে। সেদিন আমাদের সে মেরেই ফেলত, কিন্তু আমার মায়ের আশীর্বাদ আমার সঙ্গে ছিল। একটু পরে ম্যারিয়ান কেমন ক্লান্ত হয়ে পড়ল। লাঠিটা হাত থেকে ফেলে দিয়ে সবেগে বেরিয়ে গেল ঘর ছেড়ে। আমি যখন সবে ট্রমা কাটিয়ে উঠছি,
তখন বাইরে শুনতে পেলাম আর একটা গাড়ি এসে দাঁড়ালো। জানলা দিয়ে চেয়ে দেখি রবার্ট। সেও আসছিল আমার সঙ্গে দেখা করতে। আর ঠিক সেই সময় এলভি গাড়ি নিয়ে বিপরীত দিকে রাস্তা ধরে ফিরে যাচ্ছিল। দুজনের মুখোমুখি দেখা হয়ে যায়, আর এলভির কাছ থেকেই আজকের ব্যাপারটা জানতে পারে রবার্ট। সে আর দেরি না করে সোজা চলে আসে আমাদের এই ইরি ফার্মে। আমার মুখ থেকে সব শোনার পর আর আমাদের দেহে ক্ষতগুলো দেখার পর রবার্ট খুব বিচলিত হয়ে ওঠে। সে আমার আর হেনরির ক্ষতগুলো অ্যান্টিসেপটিক লোশন দিয়ে ধুয়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। ততক্ষণে একটু আরাম পেয়েছিলাম আমরা। হেনরি আমার কোলেই ঘুমিয়ে পড়ল। রবার্ট আমাকে বলল, আর এখানে থেকো না, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু আমার ইচ্ছে করল না। আমি ওর প্রস্তাব তখনকার মতো বিনীতভাবে নাকচ করে দিলাম। আমি চাইছিলাম না কোনো ব্যবস্থা না করেই এমনি এমনি রবার্টের সঙ্গে চলে যেতে। আমি একটা সেটেলমেন্ট চাইছিলাম, আর হলোও তাই। রবার্ট আমায় একটা সুখবর দিল। বলল সে আমাদের বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছে। আমার হৃদয় আনন্দে উদ্বেল হয়ে উঠল। রবার্ট আরো কতক্ষণ রইল ওখানে। আমার ভালো লাগছিল, কিন্তু ভয় লাগছিল এই ভেবে যে ম্যারিয়ান এখন ক্লান্ত হয়ে পাশের ঘরে ঘুমোচ্ছে। যদিও জেগে যায় আর উঠে এসে এখানে রবার্টকে দাঁড়িয়ে থাকতে দেখে, তো মহা কেলেঙ্কারি বাঁধতে দেরি নেই। সে চার্লস আঙ্কেলকে গিয়ে আবার রিপোর্ট করবে, আর তখন পরিস্থিতি আরো সঙ্গীন হয়ে উঠবে। আমার আর রবার্টের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আমি রবার্টকে বলেছিলাম, আমাদের এখন যতটা সম্ভব স্বাভাবিক থাকতে হবে রবার্ট। রবার্টও আমার কথায় সম্মত হয়েছিল, কিন্তু আমাদের এখানে একলা রেখে যেতে তার কিছুতেই মন চাইছিল না। কিন্তু উপায় নেই, তাকে চলে যেতেই হবে, নইলে ম্যারিয়ানের চোখে পড়ে গেলে সর্বনাশ হবে। 1 সপ্তাহের জন্য ছুটিতে বাবার কাছে এসেছিল রবার্ট। এরই মধ্যে সে আমার আর তার বিয়ের সব ব্যবস্থা পাকা করে ফেলেছে। এখন আমি ম্যারিয়ানের কিল চড় লাথি ঘুষি কোনো কিছুকেই পরোয়া করি না। ঘটনার পরদিন সকালে উঠে দেখি ম্যারিয়ান ড্রেস পরে তৈরি হচ্ছে বাইরে বেরোবার জন্য। আমাকে কঠিন শান্ত গলায় বলল, আমি এখন ব্রিকফোর্ড যাচ্ছি, এলভির বাড়ি। ওকে যে কোনো মূল্যে আমি চাই। তার জন্য যদি হেনরিকে আর তোমাকে খুনও করতে হয়, তাও করব আমি। আর মনে রেখো, যদি আমি ওকে হাসিল না করতে পেরেছি, তো তোমাদের ব্যবস্থা খুব শিগগিরই করব আমি। ম্যারিয়ানের কথায় বুক কেঁপে উঠেছিল আমার, কিন্তু কিছু না বলে চুপচাপ দেখলাম ও বাইকে উঠে বসলো। তারপর ফুল স্পিডে বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে চলে গেল। তাকে এতটাই প্রশান্ত দেখাচ্ছিল যে আমি ভয় পেয়ে গেলাম। ওকে দেখে মনে হচ্ছিল যেন সাক্ষাৎ মৃত্যু। আমার মনে হলো, এলভি যদি ওকে বিয়ে করতে রাজি না হয়, তোর পক্ষে অসাধ্য কিছুই নেই। ও চলে যাবার পরেই আমি আর দেরি করলাম না। চটপট ড্রেস চেঞ্জ করলাম। প্রথমবার পার্টিতে গিয়ে যখন রবার্টের নজরে পড়েছিলাম, সেই সবুজ গাউনটা পরলাম। হেনরিকেও জামা কাপড় পরিয়ে দিলাম। আমাদের প্ল্যান সেট হয়েই ছিল। একটু পরে রবার্ট এসে আমাদের এখান থেকে নিয়ে যাবে। জামা কাপড় প্যাক করে রেডি হয়ে বসে রইলাম। আমরা এই শিপটন অ্যাবে ছেড়েই চলে যাব এই অভিশপ্ত কটেজ ছেড়ে, চলে যাব ম্যারিয়ানকে ছেড়ে, চলে যাব একেবারে লন্ডনে, যেখানে রবার্টের ইউনিভার্সিটির এক বন্ধু একটা জায়গা অলরেডি আমাদের জন্য ম্যানেজ করে রেখেছে। আমি হেনরিকে নিয়ে সেখানেই থাকব। তার পরদিন সকালে আমরা যাব ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে। আইনি মতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। তারপর বিয়ের পর আমরা সোজা চলে যাব ফ্রান্সে। আমরা সেখানেই সংসার গড়ে তুলব। আমাদের পরিচয় হবে মিস্টার এবং মিসেস রবার্ট মাউন্টফোর্ড, হেনরি মাউন্টফোর্ড, 3 জনের একটা পরিবার।
দু চোখে অনেক স্বপ্ন নিয়ে হলওয়েতে ব্যাগ গুছিয়ে বসে আছি। ভবিষ্যতের সুখ স্বপ্নে আমি বিভোর ছিলাম ক্যারোলিন। একটু পরেই রবার্ট এসে পড়বে। রওনা দেবার আগে হলওয়েতে বসেই তোমাকে চিঠিটা লিখছি। আজ এই পর্যন্তই। প্রার্থনা করো যখন এরপর তোমাকে আমি চিঠি লিখব, তখন আমি যেন মিসেস রবার্ট মাউন্টফোর্ড হয়ে তোমাকে চিঠি লিখতে পারি। ভালো থেকো, তোমার বন্ধু লিলি। শিপটন অ্যাবের সমাধিভূমিতে বসে মার্থা ক্যারোলিনকে লেখা লিলির এই শেষ চিঠিটা যখন পড়ছে, তখন দুপুর 2টো বেজে গিয়েছে। শেষ চিঠির তারিখটা লেখা 1957 সালের 15ই মার্চ। চিঠিগুলো পড়তে পড়তে অতীতের পুরো কাহিনীটা যেন মার্থার চোখের সামনে ভাসতে লাগলো। স্তব্ধ হয়ে অন্যদিকে চেয়ে বসে রইল মার্থা। এই ছিল তাহলে ম্যারিয়ান, আর বেচারা হতভাগা ওই হেনরি যতদিন বেঁচে ছিল ওই কটেজেই বন্দি হয়েছিল, খাঁচায় বন্দি পাখির মতো। না পেয়েছিল সমবয়সী বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার সুযোগ, না কোনো সুযোগ সুবিধা। ওর বয়সী বাচ্চারা যে সুবিধাগুলো পেয়ে বড় হয়, সেই রকম সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল সে। মায়ের ভালোবাসা সে গর্ভধারিণী মায়ের কাছ থেকে পায়নি, পেয়েছিল নিজের মাসির কাছ থেকে। কোনোদিন নিজের বাচ্চাকে স্নেহের চোখে দেখেনি ম্যারিয়ান। সবসময় নিজের স্বার্থ, নিজের সুখ খুঁজে বেরিয়েছে। লিলি ঠিকই বলেছে, হেনরিকে ম্যারিয়ান কোনোদিন নিজের ছেলে বলে মনে করেনি। সবসময়ই মায়ের দায়িত্ব এড়িয়ে গেছে। আর ওই বেচারি লিলি, এখন মার্থা বুঝতে পারছে কেন লিলি নিজের নামের পাশে মাউন্টফোর্ড পদবি ব্যবহার করতে পছন্দ করে। তারা প্রায় স্বামী স্ত্রী হতে চলেছিল, বিয়ের ব্যবস্থা প্রায় পাকা হয়ে গিয়েছিল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মার্থার বুক চিরে। লিলির জন্য সহানুভূতিতে ভরে উঠল ওর মন। বেচারি লিলি সারা জীবন শুধু কষ্ট আর কষ্ট সহ্য করে এসেছে। ভাগ্যদেবী তাকে নিষ্ঠুরভাবে ছলনা করেছে। এরকম একটা দুঃখময়, প্রতারিত, সর্বহারা চরিত্র বোধহয় 1000 বছরে একটা আসে। যারাই ওই কটেজে থাকতে এসেছিল, তাদের ভাগ্যেই নেমে এসেছিল মহা বিপর্যয়। কারোর জীবন সুখের হয়নি। গাছের গায়ে হেলান দিয়ে বসে চোখ মুদল মার্থা। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আবার। কতক্ষণ সে ওইভাবেই বসে রইল। দীর্ঘ সময় ধরে ভাবতে লাগলো ম্যারিয়ান, হেনরি আর লিলির কথা। একসময় জোর হাওয়ার দাপট গায়ে এসে লাগতেই চোখ খুলে ধড়মড় করে উঠে বসল মার্থা। হাত ঘড়ির দিকে চোখ পড়তেই সচকিত হয়ে উঠল সে। না, এবার উঠতে হবে তাকে। মিসেস স্টকওয়েলের বাড়ি গিয়ে রুবিকে পিক আপ করে কটেজে গিয়ে তার বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়ে এই বেলা লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাতে হবে। গ্যাব্রিয়েল আর পিটারসন এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে। এখন একাকী তাকে ওই কটেজে ফিরতে হবে। যদিও সে এক প্রকার নিশ্চিত যে ওই কটেজে এখন আর ভয়ের কিছু নেই। একাকী ওখানে প্রবেশ করতে কোনো অসুবিধে নেই। তাড়াতাড়ি চিঠিগুলো প্যাক করে ব্যাগে ভরে নিল মার্থা। তারপর ব্যস্ত হয়ে সমাধিভূমির নির্জন এলাকা ছেড়ে রাস্তায় এসে পড়ল। ততক্ষণে ঝড়ের গোঙানি শুরু হয়ে গেছে পুরোদমে। গাড়িটা কিছুটা দূরেই পার্ক করা ছিল। সেখানে পৌঁছতে না পৌঁছতেই নাকের ওপর থেকে 2 ফোঁটা জলের মতো কিছু পড়ল তার। চমকে উঠে নাকের ওপর হাত বুলিয়ে মার্থা দেখল জিনিসটা জল। বুঝলো বৃষ্টি নামছে। গাড়ির দরজার কাছে প্রায় পৌঁছে গেছে মার্থা। বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়ির দরজা খুলে ভেতরে বসতে বসতে চকিতে একবার আকাশের দিকে তাকালো মার্থা। আকাশের চেহারা দেখে শঙ্কিত হয়ে উঠল সে। ঘন জল ভরা মেঘ থমথম করছে আকাশের বিরাট বুকের মধ্যে। তাড়াতাড়ি গাড়ির দরজা বন্ধ করে সিট বেল্টটা নিজের গায়ে গলিয়ে নিল সে। ইগনিশনে চাবি ঢুকিয়ে ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দিতেই
গর্জন করে উঠল সিলভার অডির ইঞ্জিনটা। বৃষ্টি তখন শুরু হয়ে গেছে, গাড়ির উইন্ডস্ক্রিনটা ভিজে উঠেছে জলে। বিদ্যুৎ চমকে উঠল আকাশে আঁকাবাঁকা হয়ে। পরক্ষণেই পৃথিবী কাঁপিয়ে ভয়াবহ বজ্রপাত। কানে তালা ধরিয়ে দিল মার্থার। প্রমাদ গুনল মার্থা। এ তো তুফান শুরু হলো দেখছি। এই ঝড় আর বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে কটেজে ফিরবে কি করে সে? পথে যদি তার গাড়ির ওপর বজ্রপাত হয়? কিন্তু তবু তাকে যেতে হবে। কটেজে পৌঁছে বাকি সামানগুলো গুছিয়ে নিতে নিতে নিশ্চয়ই বৃষ্টি থেমে যাবে। তারপর আর কোনো দিকে নয়, সোজা লন্ডন। বিকেল এখন 4:15। অন্যদিন এই সময় কত রোদ থাকে, কিন্তু এখন দেখলে কে বলবে তা? অকাল সন্ধ্যার অন্ধকারে ঢাকা পড়েছে সমগ্র চরাচর। বিদ্যুতের আলোয় মাঝে মাঝে যখন আলোকিত হয়ে উঠছে, তখন দেখা যাচ্ছে রাস্তায় একটা জনপ্রাণী পর্যন্ত নেই। খাঁ খাঁ বিরান। উইন্ডস্ক্রিনের কাঁচ বেয়ে দত্তর ধারায় বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। ওয়াইপার দুটো প্রাণপণে সেই জল মোছার কাজ করে চলেছে। গাড়ির হেডলাইট জ্বেলে তাতে যতটুকু রাস্তা দেখা যায় ধীরে ধীরে ড্রাইভ করতে লাগলো মার্থা। মনের মধ্যে দুর্ভাবনার মেঘ জড়ো হচ্ছে তার। দুপুর 2টোয় যখন সে শেষ চিঠিটা পড়ছিল আর যখন গাছতলা ছেড়ে উঠল, তখন ঘড়ির কাঁটা 4টের ঘর পার হয়ে গেছে। তাহলে অতক্ষণ সে কি করছিল মাঝখানে? সেই যে শেষ চিঠিটা পড়ার পর গাছের গায়ে হেলান দিয়ে বসেছিল, তখন কি তাহলে ঘুমিয়ে পড়েছিল সে? সেজন্যই মাঝখানে 2 ঘন্টা কোথা দিয়ে পার হয়ে গেল জানতেও পারেনি সে। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিল। ঘুমটা ভাঙল ঝড়ের ঝাপটায়। নিজেকে মনে মনে ধিক্কার দিল মার্থা। এত কেয়ারলেস সে, কিন্তু এতটা কেয়ারলেস সে হলো কি করে? সে তো বাইরে যেখানে সেখানে এরকমভাবে ঘুমিয়ে পড়ার মেয়ে নয়। নিজের বিছানা ছাড়া সে কোথাও এইরকম অচেতনভাবে ঘুমিয়ে পড়ার নয়। মার্থা ভেবে পাচ্ছে না এরকম খোলা জায়গায় একটা গাছতলায় সেইভাবে ঘন্টার পর ঘন্টা অসাড়ে ঘুমিয়েছিল। শুধু এটুকু তার মনে আছে, হঠাৎ করেই 2 চোখে যেন রাজ্যের ঘুম নেমে এসেছিল। এমনটা হঠাৎ কেন হলো তার? সমাধিভূমির দিকে যাওয়ার সরু গলিটা ছেড়ে মেন রোডে উঠতেই মন থেকে যাবতীয় দুর্ভাবনা ঝেড়ে ফেলে দিল মার্থা। সমস্ত ইন্দ্রিয় কেন্দ্রীভূত করল রাস্তার দিকে। গন্তব্য এখন তার মিসেস স্টকওয়েলের বাড়ি। মিসেস স্টকওয়েলের বাড়ির কাছে পার্কিং এরিয়ায় যখন নিজের গাড়িটাকে পার্ক করালো সে, দেখল মিসেস স্টকওয়েল উদ্বিগ্ন মুখে দরজায় দাঁড়িয়ে আছেন। মার্থাকে দেখেই বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে এলেন কার পার্কিং এরিয়ায়, মার্থার গাড়ির কাছে। তারপর মার্থার কাছ থেকে যখন শুনলেন সে রুবিকে নিতে এসেছে, তখন মনে মনে একটু বিষণ্ণ হয়ে পড়লেন। মিসেস স্টকওয়েলের কাছ থেকে মার্থা শুনল রুবি এখন ঘুমোচ্ছে, একটু আগে বেকড মিল্ক খেয়েছে। মিসেস স্টকওয়েল বললেন, তুমি কি এখনই ওকে নিয়ে যাবে? বৃষ্টিটা থামলে নিয়ে যাও, ততক্ষণে ও ঘুম থেকে জেগে যাবে। মার্থা ব্যস্ত হয়ে বলল, সরি মিসেস স্টকওয়েল, আমার এখনই কটেজে ফিরে গিয়ে বাকি সামানগুলো গোছগাছ করার আছে। আমাকে 6টার আগেই লন্ডনের দিকে রওনা দিতেই হবে। মিসেস স্টকওয়েলকে এবার যেন একটু চিন্তিত দেখালো। তিনি বললেন, এই দুর্যোগের মধ্যে তুমি এখন কটেজে ফিরবে? এখানেই খানিকক্ষণ জিরিয়ে নাও। সেই সকাল থেকে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে ছোটাছুটি করছো। একটু রেস্ট নাও, কফি খাও, বৃষ্টিটা থামলে যেও। মার্থা কণ্ঠস্বর যতটা সম্ভব এবার নরম করে বলল, না মিসেস স্টকওয়েল, ভেরি সরি, আমি আর 1 সেকেন্ড এখানে দাঁড়াতে পারবো না। আমি এখনই রুবিকে নিয়ে চলে যাব, কাজ আছে। মিসেস স্টকওয়েল আর কিছু বললেন না। মার্থা তাড়াতাড়ি মিসেস স্টকওয়েলের ঘর থেকে ঘুমন্ত রুবিকে নিয়ে পাঁজাকোলা করে নিয়ে ওকে পলিথিনে সিট দিয়ে ঢেকে বেরিয়ে এলো বাইরে। গাড়ির ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে ওকে সিটে বসিয়ে দিল। নিজেও তাড়াতাড়ি গিয়ে বসলো ড্রাইভিং সিটে। মিসেস স্টকওয়েলকে শেষ বিদায় জানিয়ে মার্থা রওনা দিল ইরি ফার্মের দিকে। ইরি ফার্মের রাস্তা ধরতেই বৃষ্টির বেগ যেন আরও বেড়ে গেল।
ঝড়ের বেগ সামান্য কমলেও বৃষ্টির বেগ এতটুকু কমেনি। তার মধ্যেই উইন্ডস্ক্রিনের মধ্য দিয়ে সামনের রাস্তার দিকে স্থির তীক্ষ্ণ দৃষ্টি রেখে মার্থা এগোতে লাগলো, গাড়ির স্পিড যতটা সম্ভব নিয়ন্ত্রণে রেখে। একসময় বেশ কিছুটা দূরে ইরি ফার্মের সামনের ফটকটা নজরে পড়ল ওর, আর তার পেছনেই গাছপালায় ছাওয়া সেই ইরি ফার্ম, হথর্ন কটেজ। বাড়িটাকে দূর থেকে দেখেই নিজের অজান্তেই মার্থার বুকের ভেতরটা ছাঁত করে উঠল। কটেজটাকে ঘিরে থাকা উঁচু উঁচু গাছগুলো মত্ত ঝোড়ো হাওয়ায় মাথা নেড়ে নেড়ে যেন ওকে নিষেধ করছে কিছু, যেন ওকে বারণ করছে একাকী এখন এই কটেজে প্রবেশ না করতে। পরক্ষণেই মার্থা বুঝল ওই বাড়ি নিয়ে ভয় এখনো কাটেনি তার। এখনো এই মেঘাচ্ছন্ন আকাশের পটভূমিতে বৃষ্টির পর্দার ভেতর দিয়ে বাড়িটাকে দূর থেকে দেখেই অজান্তেই হৃদকম্পন শুরু হয়ে যাবার জোগাড় হলো তার। ফটকের কাছে আসতেই মার্থা দেখতে পেল পুরো বাড়ি অন্ধকারে ঢাকা। জানলা দিয়ে কোনো ঘর থেকে আলোর রেখা আসছে না, অথচ বেরোবার সময় ওপরের শোবার ঘর দুটোয় অল্প পাওয়ারের ডিম লাইট জ্বেলে এসেছিল। কিন্তু এখন দেখা গেল ঘরগুলো সব অন্ধকারে ঢাকা। মার্থা বুঝলো আবার সম্ভবত পাওয়ার কাট হয়েছে। তার মনে হলো ওই অন্ধকার ঘরগুলোর ভেতর থেকে যেন কেউ বা কিছু এক দৃষ্টে এদিকেই লক্ষ্য করছে, তার গাড়ির দিকে। কথাটা মনে হওয়া মাত্র মার্থা সেটা মন থেকে ঝেড়ে ফেলে দিল। না, এখন আর ওখানে কোনো ভয় নেই, সে নিশ্চিন্তে প্রবেশ করতে পারে। কটেজের সামনে এসে গাড়ি দাঁড় করালো মার্থা। প্রবেশ দরজা বন্ধ। আশপাশে কোথাও গ্যাব্রিয়েল বা পিটারসনের গাড়ি দেখতে পেল না সে। মার্থা বুঝলো ওরা দুজনেই নিজেদের ক্যামেরা আর অডিও ইকুইপমেন্ট সব কিছু গুছিয়ে নিয়ে চলে গিয়েছে। মার্থার মনে হলো বিদায় বেলায় একবার ওদের সাথে দেখা হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই এখন। এই সময় তার নিজের কাজ গোছাবার পালা। কটেজের চাবি মার্থার কাছে ছিল। চাবি ঘুরিয়ে প্রবেশ দরজার লক খুলল। ঠেলা দিতেই কর্কশ শব্দ করে খুলে গেল দরজাটা ভেতর দিকে। সামনের ঘরটা এত অন্ধকার যে মার্থার চোখ যেন অন্ধ হয়ে গেল সেই অন্ধকারে। কটেজের চৌহদ্দির মধ্যে একটা পাখির ডাকও কানে আসছে না। একেবারে নিঝুম সান্নাটা চারদিকে। বাইরে বৃষ্টি তখনও সমান তালে পড়েই চলেছে। পাথুরে উঠোনের ওপর অবিশ্রান্ত বাড়িপাতের শব্দ আশপাশের অস্বাভাবিক নির্জনতার মধ্যে এখন আরো প্রকটভাবে কানে আসছে ওর। অন্ধকার কটেজ, সুইচ টিপে আলো জ্বালতে গিয়ে মার্থা বুঝল কারেন্ট ফেলিওর। অগত্যা বাইরের দরজাটা পেছনে খোলাই রেখে দিল সে, যাতে বাইরে যেটুকু ধূসর দিনের আলো রয়েছে তাতে সামান্য হলেও যেন এই অন্ধকারটা দূর হয়। রুবিকে নিয়ে স্টাডি রুমে এসে ঢুকলো মার্থা। রুবি ততক্ষণে ঘুম ভেঙে জেগে উঠেছে। ওকে একটা প্লে ম্যাটের ওপর বসিয়ে রেখে মার্থা বেরিয়ে গেল ঘর ছেড়ে। কিচেনে যেটুকু যা বাসন কোসন পড়ে আছে সব ব্যাগে ভরে ফেলতে হবে। ওপরের ঘরে ড্রেসারে কিছু জামা কাপড় পরে রয়েছে নিজের, সেসবও গুছিয়ে নিতে হবে। আজ সকালেই এক ফাঁকে সে বাড়ি মালিক মিস্টার রব মাউন্টফোর্ডের সাথে বাড়ি ছাড়ার ব্যাপারে ফোনে কথা বলে নিয়েছে। রব তাকে আশ্বাস দিয়েছেন যে তিনি আজ বিকেলের মধ্যেই প্যাকার্স অ্যান্ড মুভার্সের একটা গাড়ি পাঠিয়ে দেবেন। ছোটোখাটো জিনিসগুলো মার্থা নিজের গাড়িতে নেবে। ভারী সামানগুলো যেমন ফ্রিজ, টিভি, আলমারি, মাইক্রোওয়েভ, ওয়াশার, এগুলো প্যাকার্স অ্যান্ড মুভার্সের গাড়িতে যাবে। উফ, কি অন্ধকার! একটা মোম পর্যন্ত হাতের সামনে নেই। মার্থা কিচেনে ঢুকে হাতড়াতে লাগলো কাপবোর্ডগুলো। এখানেই তো মোম আর দেশলাইটা থাকে, গেল কোথায়? এত অন্ধকার! অথচ একটু আগেও মিসেস স্টকওয়েলের বাড়িতে দেখে এসেছে দিব্যি কারেন্ট আছে, কোনো গন্ডগোল নেই। অথচ যত গন্ডগোল যেন সব এখানে। কে জানে এ গ্রামে কারেন্ট হয়তো এইমাত্র গেল। মিসেস স্টকওয়েলকে ফোন করলেই জানা যাবে ওর বাড়িতেও লোডশেডিং চলছে কিনা।
কিন্তু এই মুহূর্তে আর ওকে ফোন করতে ইচ্ছে হলো না মার্থার। না, মোম আর দেশলাই কোথাও পাওয়া গেল না, অথচ রান্নাঘরের সেলফেই থাকে এই জিনিসগুলো। টর্চ জ্বালতে হবে তাহলে। আর টর্চ রয়েছে সেই দোতলার বেডরুমে, দেরাজের ভেতরে। মার্থা সিঁড়ি দিয়ে অন্ধকার হাতড়ে হাতড়ে উঠতে লাগলো। হঠাৎ এই সময় এমন একটা কিছু ও টের পেল, যেটা এতক্ষণ ব্যস্ততার মাঝে খেয়াল করেনি ও। হ্যাঁ, বাড়ির আবহাওয়া, বাড়ির ভেতরের আবহাওয়া কিরকম যেন অন্যরকম লাগছে। জিনিসটাই প্রথম খেয়াল করলো মার্থা, অনুভব করলো। বাইরে ঝড় জলের কল্যাণে পরিবেশ ঠান্ডা, কিন্তু বাড়ির ভেতরে কিরকম একটা দমচাপা ভারী আবহাওয়া। এইরকম আবহাওয়া ও আগেও অনুভব করেছে বাড়িতে। এখন ঠিক সেই রকম অনুভূতি হতে লাগলো তার। জোর করে নিজের মনকে সান্ত্বনা দিল মার্থা। না, এখন আর ভয়ের কিছু নেই এ বাড়িতে। ঝড় বৃষ্টি তো বাইরে হচ্ছে, তাই আবহাওয়া ঠান্ডা, কিন্তু বাড়িটা এতক্ষণ তালা বন্ধ ছিল, বাতাস ঢুকতে পারেনি, তাই পরিবেশ এরকম লাগছে। এতে চিন্তার কিছু নেই। দোতলায় উঠে এলো মার্থা। উফ, দোতলায় অন্ধকার যেন আরো ঘন, আরো চাপা, নিজের হাতটুকুও দেখা যায় না। দোতলা ল্যান্ডিং থেকেই স্টাডি রুমে থাকা রুবিকে উদ্দেশ্য করে তার নাম ধরে একবার ডাকলো মার্থা। কোনো সাড়া পেল না। মার্থা ভাবলো তার ডাক রুবির কানে যায়নি। রুবির কয়েকটা জিনিস এখনো ওর ঘরে আছে, সেগুলো নিয়ে নিতে হবে। মার্থা এসে দাঁড়ালো রুবির ঘরের সামনে। দরজাটা ভেতর থেকে বন্ধ। দরজাটা ঠেলতেই খুলে গেল। ঘরের ভেতর অন্ধকার যেন গিলতে এলো মার্থাকে। মার্থা ঢুকে পড়ল ঘরে। এই ঘরের ড্রয়ারের ভেতর একটা টর্চ আছে, আর অন্য টর্চটি তার নিজের শোবার ঘরের ওয়ার্ডরোবের ভেতর। অন্ধকার হাতড়ে হাতড়ে ড্রয়ারের কাছে গিয়ে মার্থা টেনে ধরল ড্রয়ারটা। চোখে কিছুই দেখতে পাচ্ছে না, অন্ধের মতো ড্রয়ারের ভেতর হাতড়াচ্ছে সে। শেষমেশ পেয়েও গেল টর্চটা। ধরে যেন প্রাণ ফিরে এলো। পেয়েছি তোমায়, নিজের মনেই কথাটা বলে ফেলল সে। হঠাৎ করে টর্চের বোতামটা টিপে দিল। এতক্ষণে আলোর নিশানা দেখতে পেল সে। টর্চটা জ্বালিয়ে রেখেই সে রুবির বটল, ওয়ার্ড্রোব খুলে রুবির জামা কাপড়, ন্যাপকিন, তোয়ালে সবকিছু বের করে এনে সুটকেসে ভরতে লাগলো। লন্ডনে ফিরে গিয়ে সে সোজা গিয়ে উঠবে শিউয়ের অ্যাপার্টমেন্টে। যদিও সে জানে শিউ এখন নেই ওখানে, সে এখন স্কটল্যান্ডে রয়েছে। কিন্তু এখান থেকে যাওয়ার সময় শিউ তাকে নিজের ফ্ল্যাটে একটা ডুপ্লিকেট চাবি দিয়ে গেছে মার্থাকে, যাতে যখন খুশি যে কোনো দিন প্রয়োজন বুঝলে মার্থা নির্দ্বিধায় চলে এসে তার ফ্ল্যাটে উঠতে পারে। মার্থা এখন বুঝতে পারছে আসলে এ বাড়িতে থেকে শিউয়ের মোটেও ভালো লাগেনি। সে চাইছিল না মার্থাও এখানে থাকুক, তাই বারবার তাকে একরকম জোর করছিল যাতে মার্থা তার সাথে ফিরে যায় আবার লন্ডনে। কিন্তু মার্থা তখন তার কথা শোনেনি। তখন যাওয়ার সময় শিউ তাকে নিজের ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি দিয়ে বলে যায়, যেদিন যে মুহূর্তে তার এখানে আর ভালো লাগবে না, সেই মুহূর্তেই যেন লন্ডনে ফিরে আসে, এসে ওঠে তার ফ্ল্যাটে, চাই সে বাড়ি থাকুক বা না থাকুক। এইসব ভাবতে ভাবতেই মার্থার মাথায় হঠাৎ চলে এলো হেনরির কথা। হেনরির লাশ এখনো এই বাড়ির ওই ঘরের দেওয়ালের ভেতরেই রয়েছে। এই কথাটা অজান্তেই ওর মাথার মধ্যে খেলে গেল। মার্থা হেনরির কথা এইসব ভাবতে চায়নি, কিন্তু মনে হলো কেউ যেন জোর জবরদস্তি এই কথাটা ওর মনের মধ্যে ঢুকিয়ে দিল। হেনরির বডি এখনো এই বাড়িতে আছে কথাটা মনে হতেই এতক্ষণের স্বস্তি ভাবটা কেটে গিয়ে অস্বস্তি ভাবটা আবার ফিরে এলো মার্থার মধ্যে। যতবার চিন্তাটাকে বের করে দিতে চাইল মার্থা, ততই চিন্তাটা যেন নতুন উদ্যমে ওকে পীড়ন দিতে লাগলো। বাইরে আবার বাজ পড়ল কড়কড় কড়াত শব্দে। বেগুনি আলো প্রতিফলিত হলো ঘরের দেওয়ালে।
বৃষ্টির বেগ আরও বাড়ল। রুবির জামা কাপড়, ন্যাপকিন সহ সমস্ত বেবি মেটেরিয়ালগুলো প্রায় সব গুছিয়ে এনেছে সে। সুটকেসের ডালাটা বন্ধ করতে যাবে, এই সময় পেছনে কিসের একটা শব্দ শুনে মার্থার হাতের কাজ থেমে গেল। সে চমকে ঘুরে তাকালো পেছনে ঘরের দরজার দিকে। বিছানায় টর্চটা জ্বালিয়ে রেখে মার্থা সুটকেস গোছানোর কাজ করছিল এতক্ষণ। পেছনে ক্যাঁচ ক্যাঁচ শব্দ পেয়ে চমকে ঘুরে তাকালো সে দরজার দিকে। দেখলো বন্ধ দরজাটা কড়কড় শব্দ করতে করতে ধীরে ধীরে খুলে যাচ্ছে ভেতর দিকে। প্রথমে মার্থা ভাবলো বোধহয় ঝোড়ো বাতাসে এরকম হচ্ছে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এত ভারী কাঠের দরজা ঝোড়ো হাওয়ায় তো খুলে যাবার নয়। তবে কিভাবে খুলছে দরজাটা? কেউ এলো নাকি তার সাথে দেখা করতে? দরজাটা অর্ধেক খুলে গেল। ঘরের বাইরে জমাট অন্ধকার ছাড়া কিছুই নজরে পড়ল না। কোনো মানুষকে দেখা গেল না বাইরে। কিছুক্ষণ অর্ধেক খুলেই রইল দরজাটা। পরক্ষণেই মার্থার চোখের সামনে দরজাটা আবার একটু একটু করে বন্ধ হয়ে যেতে লাগলো। ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারল না মার্থা। অজান্তেই ওর গাটা ছমছম করে উঠল। এরকম অভিজ্ঞতা এ বাড়িতে তার অবশ্য প্রথম নয়, কিন্তু তখন এখানে সিচুয়েশন অন্যরকম ছিল। কিন্তু এখন দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ আবার আগের মতো একটু একটু করে খুলে যেতে লাগলো। ক্যাঁচ ক্যাঁচ একটা শব্দ হতে লাগলো। আবার অল্প অল্প করে অর্ধেক খুলে গেল দরজাটা। কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল, আবার ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে লাগলো। মার্থার এবার অস্বস্তি হতে লাগলো। হেনরির চিন্তাটা আবার ওর মাথায় নাছোড়বান্দার মতো ঘুরপাক খেতে লাগলো। সেই সঙ্গে নিজের অজান্তেই এমন কিছু ভাবনা ওর মাথায় চলে এলো যা ও মোটেও ভাবতে চায়নি, কিন্তু আপনা থেকেই ভাবনাগুলো ওর মাথার মধ্যে খেলা করতে লাগলো। হেনরির বডি এখনো এই বাড়িতে রয়েছে। শাস্ত্রমতে মৃতদেহকে যথাযথ ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার না করলে মৃতের আত্মা মুক্তি পায় না। তাহলে হেনরিও নিশ্চয়ই এখনো মুক্তি পায়নি। সে কি এখনো রয়ে গিয়েছে এই বাড়িতে? ওদিকে ম্যারিয়ান, মৃত্যু যদিও তার এ বাড়িতে হয়নি, হয়েছে লন্ডনে, কিন্তু তবু তার অশান্ত অতৃপ্ত আত্মা ফিরে এসেছে ইরি ফার্মে। যে ইরি ফার্ম প্রায় 3 বছর ধরে ছিল তার আশা, আকাঙ্ক্ষা, ক্রোধ, দুঃখ, যন্ত্রণা, প্রতিশোধ, অন্যায়, অত্যাচারের নীরব সাক্ষী। লন্ডনে মারা গেলেও তার আত্মা এখানে ফিরে এসেছিল, কারণ এখানে ইরি ফার্মে তার যাবতীয় পাপ লুকোনো আছে। এমন এক অপ্রকাশিত পাপ লুকোনো আছে এই কটেজের দেওয়ালের ভেতর, যাকে চিরকালের জন্য সুপ্ত রাখতে চায় সে। তাই সে চায় না এখানে কেউ আসুক, কেউ বাস করুক, কারণ যদি কেউ থাকতে আসে সেই জেনে যাবে এই কটেজের রহস্য, যা ম্যারিয়ানের স্পিরিট চায় না। তাই হেনরিকে ট্র্যাপ করে রাখতে, হেনরির দেহ যাতে কোনোদিন কেউ খুঁজে না পায়, এই কটেজের সিক্রেট যাতে চিরকাল অপ্রকাশিতই থেকে যায়, তাই তার আত্মা ফিরে এসেছিল এই কটেজে, সুদূর লন্ডন থেকে। কথাগুলো ভাবতে ভাবতেই একটা প্রবল অস্বস্তি ঘিরে ধরল মার্থাকে। নিজের অজান্তে পাগলের মতো এসব কি যা তা ভাবছে সে। কেউ নেই এখন এখানে। হেনরি আর ম্যারিয়ান চলে গেছে এই কটেজ ছেড়ে। তারা মুক্তি পেয়ে গিয়েছে, তারা এখানে আর থাকতেই পারে না। মনে মনেই চিৎকার করে কথাগুলো বলল মার্থা, কিন্তু যত চিৎকার করছে সে, তার বিবেক, তার অন্তরাত্মা ততোধিক জোরে চিৎকার করে যেন তাকে বলছে, হেনরি আর ম্যারিয়ানের মুক্তির জন্য কিছু এমন করা হয়েছে কি যে তারা মুক্তি পাবে? হেনরির দেহাবশেষ কি ধর্মীয় রীতিতে সমাধিস্থ করা হয়েছে? হয়নি। তাহলে সে মুক্তি পায় কি করে? আর হেনরি যদি মুক্তি না পায়, এখানেই থেকে যায়, তাহলে ম্যারিয়ানও অবশ্যই আছে এখানে। হেনরি থাকলে ম্যারিয়ানও থাকবে এখানে। হেনরিকে আটকে রাখতেই ম্যারিয়ান ফিরে এসেছিল এই কটেজে। ওরা দুজনেই এখনো রয়েছে এখানে।
দুহাতে নিজের দুকান চাপা দিল মার্থা। পারছে না, আর সে পারছে না সহ্য করতে। যতবারই সে ভাবতে চেষ্টা করছে ওরা এখানে নেই, ততবারই ওর অন্তরাত্মা চিৎকার করে বলছে, না, ওরা আছে, ওরা আছে। ওই দরজার বারবার খোলা আর বন্ধ হওয়াই তাদের উপস্থিতির নিঃশব্দ প্রমাণ। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আমরা এই নভেলের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র একটি বা দুটি পর্ব বাকি। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।